ধুর বাবা, কেন যে বিয়ে করলাম কে জানে। রোজ রোজ এত টাকা খরচ করে বাজার করতে আর ভালো লাগে না। পকেটে তো কানাকড়িও নেই। এদিকে বাজার নিয়ে বাড়ি না ফিরলে রক্ষে নেই। কি যে করি, ধুর ধুর। না, তোর কিছু হবে না কানাই। এই কানাই, চোখ খোল বাবা, চোখ খোল। তুই ছাড়া যে আমার আর কেউ নেই। এ কি, কি হয়েছে তোমার ছানার? আর ওকে নিয়ে তুমি এভাবে কাঁদছো কেন? আজ 2 দিন হলো আমার কানাইয়ের খুব জ্বর। টাকার অভাবে আমি চিকিৎসা করাতে পারছি না। আর তাই আমি ওকে নিয়ে এক কবিরাজের কাছে গিয়েছিলাম। আর এত দূর পথ আসার পর আমার ছেলেটা যে খুব অসুস্থ হয়ে পড়েছে। তুমি আমাকে একটু সাহায্য করবে? তোমার কাছেও টাকা নেই, এদিকে আমার কাছেও টাকা নেই। কিন্তু আমার কাছে একটা উপায় আছে, যা ব্যবহার করলে তোমারও টাকা হবে আর আবারও টাকা হবে। কি উপায়? তাহলে এক্ষুনি সেই উপায়টা আমাকে বলো। আমার যে টাকাটা জোগাড় করতেই হবে, তা না হলে যে আমি আমার ছেলেকে বাঁচাতে পারবো না। তাহলে শোনো। এরপর কালু ও বানরনি মিলে বুদ্ধি করতে থাকে। আর কালুর বুদ্ধি শুনে বানরনি কালুর কথায় রাজি হয়ে যায়। আর অসুস্থ ছেলেকে হাসপাতালে ভর্তি করে কালুর কাছে চলে যায়। ওই দেখো, বুড়িমা কলসিতে করে দুধ নিয়ে আসছে। যাও, এক লাফ দিয়ে কলসিটা কেড়ে নিয়ে এসো। আমি তোমার জন্য পুকুর পাড়ে গিয়ে অপেক্ষা করছি। এরপর কালু পুকুর পাড়ে চলে যায়। এদিকে বানরনি গাছ থেকে এক লাফ দিয়ে মিনুবুড়ির সামনে এসে যায়। আর মিনুবুড়ির থেকে দুধের কলসিটা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ওরে হারামজাদি বানরনি, তুই আমার দুধের কলসি নিয়ে পালাচ্ছিস কেন? যাস না, যাস না বলছি, থাম। মিনুবুড়ি বানরনির পেছন পেছন তাড়া করতে থাকে। কিন্তু বানরনি খুব দ্রুত মিনুবুড়ির থেকে পালিয়ে যায়। আর মিনুবুড়িও বানরনিকে ধরতে না পেয়ে সেখানে দাঁড়িয়ে যায়। না, এই বৃদ্ধা বয়সে কি আর এত ছোটা যায়? না জানি বাবা, এই বানরনিটা আবার কোথা থেকে চলে এলো। ভেবেছিলাম গাভীর দুধগুলো বিক্রি করে একটু বাজার করে আনবো, সেটা আর হলো না। হারামজাদি বানরনি, তোর কোনো দিনও ভালো হবে না। শয়তান চোর বানরনি কোথাকার। এরপর মিনুবুড়ি বানরনিকে গালি দিতে থাকে। আর সে বাড়ির দিকে চলে যায়। অন্যদিকে বানরনিও কালুর কাছে চলে যায়। আরে বাহ, তুমি তো দেখছি প্রথম দিনে বাজিমাত করে দিয়েছো। আগের জন্মে মনে হয় পাক্কা চোরের বংশধর ছিলে। হা 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 হা। আর একটুর জন্য ধরা পড়েনি। এই নাও দুধের কলসি, আর এগুলো বিক্রি করে টাকা নিয়ে এসো। ওদিকে যে আমার ছেলেটা হাসপাতালে ভর্তি আছে, আমি আমার ছেলের কাছে গেলাম। এরপর বানরনি হাসপাতালে চলে যায়। অন্যদিকে কালু কাকু এক কলসি দুধ বাজারে বিক্রি করতে চলে যায়। আর দুধ বিক্রি করা টাকা দিয়ে ব্যাগ ভর্তি করে কাঁচা বাজার নিয়ে হাসপাতালে চলে যায়। এই নাও বানরনি, তোমার ভাগের টাকা। আর শোনো, আমার সাথে কাজ করতে চাইলে কালকে পুকুর পাড়ে চলে এসো। এতে তুমি আমি দুজনেই কিছু রোজগার করতে পারবো। এ কথা বলে কালু কাক হাসপাতাল থেকে বাড়িতে চলে আসে। এদিকে বানরনিও তার ছেলেকে সুস্থ করে সেখান থেকে চলে যায়। আর একটা বটগাছের নিচে গিয়ে কাঁদতে থাকে। এখন আমরা কোথায় থাকবো? আমাদের যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। বাসা ভাড়া দিতে পারেনি জন্য বাড়িওয়ালাও আমাদেরকে তাড়িয়ে দিল। এখন মনে হচ্ছে কালু দাদার সাথে কাজ করা ছাড়া আর কোনো উপায় নেই। আজকের রাতটাই গাছের নিচে কাটাতে হবে। আর কাল কালু দাদার সাথে দেখা করার জন্য পুকুর পাড়ে যেতে হবে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর বানরনিও তার ছেলেকে নিয়ে বটগাছের নিচে ঘুমিয়ে যায়। আর এভাবে সেই রাত কেটে যায়। পরের দিন বানরনি তার ছেলেকে নিয়ে কালুর সাথে দেখা করতে আসে। আমি জানতাম তুমি ঠিক আসবে। তার মানে আজকে থেকে আমরা দুজনে চোরের খাতায় নাম দিলাম। আর শোনো, চুরি করার পর অর্ধেক টাকা তোমার আর অর্ধেক টাকা আমার। আর আমি তো এই বনের অলিগলি সব চিনি, তাই আমি তোমাকে চুরি করার জায়গা দেখিয়ে দিব। আর তুমি চুরি করে আনবে, কেমন? ঠিক আছে কালু দাদা, কিন্তু কালু দাদা, তুমি যদি আমাদেরকে একটা থাকার ব্যবস্থা করে দিতে তাহলে খুব উপকার হতো। আচ্ছা ঠিক আছে, নদীর ওপারে আমার মায়ের বাড়ি আছে।
আর কিছুদিন আগে আমার মা মারা গেছে, তাই বাড়িটা এখন ফাঁকা থাকে। এসো, আমি তোমাকে সেখানে নিয়ে যাই। এরপর কালু বানরনি ও তার ছেলেকে নিয়ে তার মায়ের বাড়িতে চলে যায়। দেখো টোনা, আমাদের কালো জামের গাছগুলোতে কতগুলো কালো জাম হয়েছে। আর এই সিজনে কালো জামের দাম নাকি অনেক বেড়েছে। তাই আগের বারের তুলনায় আমরা কালো জাম বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবো। ঠিক বলেছ টুনি, তবে আমাদের বনে নাকি এক চুন্নি বানরনি বের হয়েছে। সে নাকি বুড়িমার এক কলসি দুধ চুরি করে নিয়ে পালিয়ে গেছে। তাই বুড়িমা সবাইকে সাবধানে থাকতে বলেছে। শোনো বানরনি, শুনেছি বাজারে নাকি কালো জামের বেশ দাম বেড়েছে। তাই আমরা যদি টুনির বাগানের কালো জামগুলো চুরি করতে পারি, তবে রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যাব। ঠিক আছে কালু দাদা, তাহলে আজ রাতে আমরা টুনির বাগানের জাম চুরি করতে যাব। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে। আর রাত হতেই বানরনি টুনির বাগানে চলে যায় আর গাছের সবগুলো কালো জাম চুরি করে নিয়ে পালিয়ে যায়। আরে মিশন তো সাকসেসফুল! হা 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 হা। শোনো বানরনি, আজ অনেক রাত হয়ে গেছে, তাই এই জামগুলো আমরা কালকে বিক্রি করব। তুমি বরং এগুলো তোমার সাথেই নিয়ে যাও। এমনিতে আমার বউ আমাকে সন্দেহ করতে শুরু করেছে, তাই আর বেশি দেরি করা যাবে না। আমি গেলাম বানরনি, তুমি আমার মায়ের বাড়িতে চলে যাও। এরপর বানরনি নদীর ওপারে থাকা বাড়িতে চলে যায় আর বানরনিকে চলে যেতে দেখে কালু দাঁড়িয়ে থেকে হাসতে থাকে। যা বানরনি যা, আজই তোর জীবনের শেষ রাত। কেননা ও যে একটা শাকচুন্নির বাড়ি, আর রাত হলে তো সেই শাকচুন্নি ওই বাড়িতে থাকে, আর তোকে দেখা মাত্রই তোকে তেলে ভেজে কুড়মুড়িয়ে খাবে। হা 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 হা। আর সকালে গিয়ে কালো জামগুলো আমি নিয়ে আসবো। একেই বলে চোরের ওপর বাটপাড়ি। হা 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 হা। এরপর দেখতে দেখতে সেই রাত কেটে যায়। আর সকাল হতেই কালু খুশি হয়ে নদীর ওপারের বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে তো সে অবাক হয়ে যায়। এ কি, এখানে তো একটা কুঁড়ে ঘর ছিল, কিন্তু সেটা কালো জামের ঘর হলো কিভাবে? কি ব্যাপার কালু দাদা, এই কালো জামের ঘর এখানে হলো কিভাবে সেটাই ভাবছো তাই না? না মানে মানে হ্যাঁ হ্যাঁ, কি করে এলো এই ঘর? সে যে অনেক কথা কালু দাদা, কাল রাতে যে আমার ভাগ্য খুলে গেছে। কাল আমি যখন এই বাড়িতে আসি, আজকে আমার জন্মদিন। এই দিনে আমার মা আমাকে কালো জাম খেতে দিত, কিন্তু আমি মরে গিয়েছি জন্য কেউ আমার জন্মদিনে কালো জাম খেতে দেয় না। আহারে তোমার বুঝি এখন কালো জাম খেতে ইচ্ছে করছে? কেঁদো না গো, এই দেখো আমার কাছে কতগুলো কালো জাম আছে, নাও তোমার যত ইচ্ছে তুমি ততগুলো কালো জাম নাও। কালো জাম? কালো জাম এনেছিস তুই আমার জন্য? কালো জাম এনেছিস? দে দে, সবগুলো কালো জাম আমাকে দে। কালো জাম দেখে শাকচুন্নি অনেক খুশি হয়ে যায় আর তাড়াহুড়ো করে সবগুলো জাম খেয়ে ফেলে। তোকে অনেক ধন্যবাদ রে, তুই আমার জন্মদিনে আমার সব থেকে প্রিয় উপহারটা দিয়েছিস, তাই আমি আজ তোর সব ইচ্ছে পূরণ করে দিব। বল তোর কি চাই, বল। সত্যি বলছো? তুমি আমার সব ইচ্ছে পূরণ করবে? আমার থাকার মতো কোনো ঘর নেই, তাই তুমি আমাকে এমন একটা ঘর দাও যে ঘর এই বনে অন্য কারোর নেই। আমার কথা শুনে শাকচুন্নি আমাকে কালো জামের ঘর বানিয়ে দেয়, আর সেই সাথে আমাকে 2 কলসি স্বর্ণ উপহার দেয়, আর বলে, আমি জানি তুই এই জামগুলো চুরি করে এনেছিস। শোন, চুরি করা মহা পাপ, তাই এখান থেকে তুই কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে নে, আর সেই স্বর্ণ মুদ্রা তুই এই জামের মালিককে দিয়ে আসবি আর তার কাছে ক্ষমা চেয়ে নিবি। আর আজকে থেকে তুই এখানেই থাকবি। আমি চললাম। এরপর শাকচুন্নি চলে যায়, আর আমি এখান থেকে কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে টুনিকে দিতে যাচ্ছি কালো দাদা।
এরপর বানরনি কিছু স্বর্ণমুদ্রা নিয়ে টুনিকে দিতে চলে যায় আর টুনিকে স্বর্ণমুদ্রা দিয়ে জামচোরের জন্য ক্ষমা চেয়ে নেয়। অন্যদিকে কালু সেখানে দাঁড়িয়ে বলতে থাকে, এটা কি হলো? বানরনির সাথে চালাকি করতে গিয়ে নিজেই যে ঠকে গেলাম। কাকুলি ঠিকই বলে, অতি চালাকের গলায় দড়ি। আর যদি বানরনির জায়গায় আমি থাকতাম তাহলে এই বাড়ি আর 2 কলসি স্বর্ণের মুদ্রা আমিই পেতাম। কি আর করার, বানরনি হয়ে গেল ধনী আর আমি সে আগের কালুই থেকে গেলাম। হায় হায় রে, সবই কপাল। এরপর কালু আফসোস করতে করতে বাড়িতে চলে যায়। অন্যদিকে বানরনিও তার ছেলেকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। এদিকে টুনিও কালো জামের দামের তুলনায় দ্বিগুণ স্বর্ণমুদ্রা পেয়ে যায়। এজন্য তারা বানরনিকে ক্ষমা করে দেয়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি যে চোরাবালিতে পড়ে গেছি, এখান থেকে আমি উঠতে পারছি না, বাঁচাও। একি পরিমা, তুই এই চোরাবালিতে কি করে পড়লি? আর বলো না বুড়িমা, আমি এই ফুলের বাগানের দিকে তাকিয়ে এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর হঠাৎ এই চোরাবালিতে পড়ে যাই। কিন্তু এত উপরে ওঠার চেষ্টা করছি, তবুও পারছি না। ও, এই ব্যাপার, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি তোকে সাহায্য করছি। এরপর মিনু একটি গাছের ডাল এনে ফেলে দেয় আর পরি চোরাবালির ওপর গাছের ডাল ধরে ওপরে উঠে আসে। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, তুমি আমাকে সাহায্য না করলে হয়তো চোরাবালিতে পড়ে আমি মরে যেতাম। তা তুমি এই পথ দিয়ে কোথায় যাচ্ছিলে বুড়িমা? তোমাকে দেখে মনে হচ্ছে তিনকুলে তোমার কেউই নেই। হ্যাঁ রে বুড়িমা, তুই ঠিক ধরেছিস, কেউ নেই বলেই তো ভিক্ষা করতে যাচ্ছি। এই বৃদ্ধ বয়সে পাখিদের বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করতে তো তোমার খুব কষ্ট হয়। তুমি আমার সাথে আমার রাজ্যে চলো, আমি তোমাকে এমন বীজ দেব, সেই বীজ রোপণ করলে তোমার কষ্ট করে আর ভিক্ষা করতে হবে না। একে পরিমা, তোদের রাজ্যে আবার ডিমের গাছও হয় নাকি? আমি তো কখনো এমন ডিমের গাছ দেখিনি। হ্যাঁ বুড়িমা, তোমাকে এই ডিমের বীজের কথাই বলছিলাম। তুমি এখানে দাঁড়াও, আমি কিছু ডিমের গাছের বীজ নিয়ে আসছি। এই নাও বুড়িমা ডিমের বীজ। একবার ডিম গাছ হলে 2 মাস পর পর গাছে ডিম ধরবে। তোকে অনেক ধন্যবাদ বুড়িমা, আমাকে এবার বনে পৌঁছে দিয়ে আয়। এরপর পরি মিনুকে তার বনে পৌঁছে দেয় আর মিনু তার বাড়ির দিকে উড়ে যেতেই বনের পাখিদের চিৎকার শুনতে পায়। কি ব্যাপার, ওইদিকে পাখিরা এভাবে চিৎকার করছে কেন? যাই তো দেখি কেউ আবার বিপদে পড়েছে কিনা। কি সর্বনাশ হয়ে গেল! এত কষ্ট করে আলু চাষ করলাম আর সেই আলু গাছগুলো হঠাৎ করেই মরে গেল। এখন কি করব? কাঁদিস না বাবা, সৃষ্টিকর্তার যা ভালো মনে হয়েছে তিনি তাই করেছে। চুপ কর বুড়ি, আমাদের যে কত বড় ক্ষতি হয়েছে তা আমরা ভালো করে জানি। এখানে তুই সান্ত্বনা দিবার কে? এখন আমাদের রাগ না উঠিয়ে চলে যা তো এখান থেকে। কালু দাদা, চুপ করো। বুড়িমার সাথে এভাবে কথা বলছো কেন? বুড়িমা তো ভালোই বলেছে। বুড়িমা, ফসল নষ্ট হয় সবার মাথা খারাপ হয়ে গেছে। তুমি কালু দাদার কথায় মন খারাপ করো না। হ্যাঁ রে বাবা, আমি মন খারাপ করিনি, তবে
তবে তোদের আমি সাহায্য করতে চাই। আমার কাছে কিছু ডিমের বীজ আছে, তোরা এই জমিতে ডিমের বীজ রোপণ করলে তোদের আর কোনো অভাব থাকবে না। কি ডিমের বীজ? ডিমের আবার বীজ আছে নাকি? আর তুমি ডিমের বীজ কোথায় পেলে? তখন মিনু বুড়ি সবাইকে সব কথা খুলে বলে। কিন্তু বুড়িমা, পরি তোমাকে এই বীজগুলো দিয়েছে, কিন্তু সেই বীজ আমাদের দিলে তুমি কি রোপণ করবে? আমার বয়স হয়েছে, আমি কি আর এতগুলো বীজ রোপণ করতে পারবো? আর তাছাড়া আমার কোনো জমিও নেই, বাড়ির উঠোনে দুটা গাছ হলে আমার দিন চলে যাবে। কেউ এই বুড়ির মিথ্যে কথা শুনে ডিমের বীজ নিস না, আমাদের বোকা বানানোর জন্য এসব বলছে। ডিমের আবার গাছ হয় নাকি? আমার বিশ্বাস বুড়িমা কখনো মিথ্যে বলতে পারে না। কিন্তু কালো দাদা, তুমি যদি না নিতে চাও তাহলে এখান থেকে চলে যাও, আমরা সবাই ডিমের বীজ নেব। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আমি এবার জমিতে টমেটো চাষ করব, দেখবি তোদের থেকে ধনী হয়ে যাব। এসব বলে কালু সেখান থেকে চলে যায় আর মিনু সবাইকে কিছু বীজ দিয়ে বাড়িতে চলে যায়। আর সবাই তাদের জমি আবারও তৈরি করতে থাকে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায় আর সবার জমিতে ডিমের গাছ হয়। এ কি সত্যি তো, এদের সবার জমিতে ডিমের গাছ হয়েছে, তার মানে বুড়ির কথাই দেখছি সত্যি হলো। এরাই তো আমার থেকে বেশি ধনী হয়ে যাবে। ও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যে বুদ্ধি দিয়ে কাজ করলে আমি বেশি ধনী হয়ে যাব। হা 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 হা। এসব বলে কালু সেখান থেকে চলে যায় আর এভাবেই আরো কয়েকদিন কেটে যায় আর সবাই তাদের জমিতে এসে অবাক হয়ে যায়, কারণ তাদের জমিতে ডিমের গাছে অনেক ডিম ধরেছে। টোনা, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। এই প্রথম ডিমের গাছ দেখলাম, কত সুন্দর লাগছে দেখতে। আমি বলেছিলাম না বুড়িমার কথা মিথ্যে হতে পারে না। যাই হোক, কাল বড় একটা ট্রাক নিয়ে এসে সবাই ডিমগুলো পেড়ে বাজারে নিয়ে যাব। হ্যাঁ টোনা দাদা, তুমি ঠিক বলেছো, বেশি দিন গাছে ডিম রাখলে আবার নষ্ট হয়ে যেতে পারে। কি কালকে ডিম পেড়ে বিক্রি করবে? তাহলে তো আমাকে আজকেই সব ব্যবস্থা করতে হবে। এসব বলে কালু সেখান থেকে চলে যায় আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। আর রাত হতেই কালু অটো নিয়ে জমিতে চলে আসে। তাড়াতাড়ি ডিমগুলো পেড়ে বস্তায় ভরাতে হবে, তারপর সব একসাথে নিয়ে যাব, তাহলে আর কেউ আমাদের সন্দেহ করতে পারবে না। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো, বারবার অটো নিয়ে গেলে কেউ তো অবশ্যই সন্দেহ করবে। কি সর্বনাশ হয়েছে! এতগুলো ডিম এক রাতেই কে চুরি করে নিয়ে গেল? হে সৃষ্টিকর্তা, আমরা কি এমন পাপ করেছি যে যার কারণে আমাদের এত ক্ষতি হচ্ছে? আমি বলেছিলাম না ওই বুড়ির কথা কেউ বিশ্বাস করিস না, কিন্তু তখন তো আমার কথা কেউ শুনিসনি। আজ তো মজা বুঝলি, আবার মনে হয় ওই বুড়ি জাদু জানে, আর জাদু দিয়ে তোদের জমি সব ডিম চুরি করে নিয়ে গেছে। টোনা, চল আমরা ওই বাড়িতে যাই আর বুড়িকে ধরে ইচ্ছে মতো মারবো যে কেন আমাদের এত পরিশ্রম করালো। আচ্ছা ঠিক আছে, চল। এই বুড়ি, তুই আমাদের বোকা বানিয়ে জমির সব ডিম চুরি করে এনেছিস, তাই না? আজ তো তোকে মারতে মারতে মেরেই ফেলবো। কি বলছিস বাবা? আমি কেন তোদের জমি ডিম চুরি করে নিয়ে আসবো? দেখছিস না আমার বাড়িতেও ডিমের গাছ আছে। এখন আমাদের ডিমগুলো ফিরিয়ে দিবি, নাকি তোকে মেরে বান থেকে তাড়িয়ে দিব? তুই ছাড়া এতগুলো ডিম কেউ চুরি করবে না। দাঁড়াও দাঁড়াও সবাই, আরে টুনি, তুমি এখানে? আমাদের জমির সব ডিম
কালু দাদা চুরি করে নিয়ে যেতেই অ্যাক্সিডেন্ট করেছে। কালু দাদা নিজেই আমাকে সবকিছু বললো আর তোমাদের সবাইকে তার কাছে যেতে বলেছে। তাড়াতাড়ি চলো। বুড়িমা, তুমি আমাদের ক্ষমা করে দিও। আসলে আমরা ভুল বুঝে তোমাকে মারতে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে বাবা, তোরা তাড়াতাড়ি কালুর কাছে যা। কালু হয়তো তোদের কাছে ক্ষমা চাওয়ার জন্য ডাকছে। তোরা সবাই আমাকে ক্ষমা করে দে। আসলে আমি বেশি ধনী হওয়ার জন্যই এসব করেছি, আর তাই পাপের শাস্তিও পেয়ে গেছি। হ্যাঁ কালু দাদা, আমরা সব শুনেছি আর তোমাকে ক্ষমা করেও দিয়েছি। চলো, তোমাকে এখন আমি হাসপাতালে নিয়ে যাই। আর কবুতর দাদা টিয়ে তোমরা ভালো ডিমগুলো বেছে বাজারে নিয়ে যাও। আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি, এদিকে ঘরে কোনো খাবার নেই। এভাবে শুয়ে আর ভালো লাগছে না। না, আমাকে এক্ষুনি কাজে যেতে হবে, নয়তো মেয়ে দুটো যে আমার না খেয়েই থাকবে। বাবা হয়ে সেটা আমি কি করে মেনে নেই। এইসব কথা ভেবে টোনা ঝালমুড়ি বিক্রি করতে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। আর টুনি টোনাকে দেখে বলতে থাকে, এ কি টোনা, তুমি অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছ? তুমি তো এখনো পুরোপুরি সুস্থ হওনি। আজকে তুমি আর কাজে যেও না। না টুনি, আমি এখন একদম ঠিক আছি। আর এইভাবে ঘরে আর কতদিন বসে থাকবো? ঘরে যে একটা খাবারের দানা নেই, আর আমি থাকতে আমার পরিবার কষ্ট পাবে, তা আমি কিছুতেই হতে দিব না। এরপর টোনা টুনির কোনো কথা না শুনে ঝালমুড়ি বিক্রি করতে বেরিয়ে পড়ে। আর টোনা অসুস্থ থাকার কারণে ভালোভাবে রাস্তা দিয়ে হাঁটতেও পারছিল না। তখন একটা বড় ট্রাক এসে টোনাকে ধাক্কা দিয়ে চলে যায়, আর টোনার সাথে সাথে সেখানেই মারা যায়। টোনা, এ কি হয়ে গেল? তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে? আমি তোমাকে কতবার করে বারণ করলাম ঘরের বাইরে না যেতে, তুমি আমার কোনো কথা শুনলে না। তুমি যদি আমার কথা শুনতে, তাহলে আজ তোমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না। টোনা বাবা, তুমি দয়া করে আমাদের কাছে ফিরে আসো। আমি তোমাকে চাইলে কি করে থাকবো বাবা, কি করে থাকবো? টোনা মারা যাওয়ায় টোনার পরিবার অনেক বিপদে পড়ে যায়। তারা যতই বিপদ থেকে বেরিয়ে আসতে চায়, বিপদ যেন তাদেরকে তত আঁকড়ে ধরে। টুনি উপায় না পেয়ে অন্যের বাড়িতে কাজ শুরু করে, কিন্তু টুনি পরিশ্রমের চেয়ে পারিশ্রমিক খুবই কম পেত, যার ফলে টুনি ভালোভাবে সংসার চালাতে পারতো না। মা, ও মা, আমার আর বোনের অনেক খিদে পেয়েছে। তুমি আমাদের কিছু খেতে দাও না মা, কিছু খেতে দাও। মারে, ঘরে যে কোনো খাবার নেই, এখন আমি তোদেরকে কি খেতে দেই? কাজ করে যেটুকু টাকা পাই তা দিয়ে তো ঘর ভাড়াটাই ঠিক করে দিতে পারি না। এখন যে আমি কি করি কিছুই বুঝতে পারছি না রে মা, কিছুই বুঝতে পারছি না। মা, আমরা তোমার কষ্টটা বুঝতে পারি, কিন্তু আমরা এখন কি করবো বলো? আমরা যে এখন অনেক ছোট, তাই আমরা খিদে সহ্য করতে পারি না। তবে তুমি কেঁদো না মা, আমরা আর তোমার কাছ থেকে খাবার চাইবো না। এরপর টুনি কাজে চলে যায়, আর এভাবে বিকেল হয়ে আসে। আর টুকি ও টুনটুন খাবার খুঁজতে বনে চলে যায়, কিন্তু তারা কোথাও কোনো খাবার খুঁজে পায় না। তাই তারা বাড়িতে ফিরে আসে। টুনিও কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে, আর টুনি টুকি ও টুনটুনকে কিছু খাবার খেতে দেয়। মা টুকি, এই খাবারটুকু তোরা খেয়ে নে। মা, তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসেছো? ইয়ে, কি মজা কি মজা! আমরা মজা করে খাবার খাবো। কিন্তু মা, তুমি এ খাবার কোথায় পেয়েছো? মারে, আমি যে এই খাবারগুলো ডাস্টবিন থেকে নিয়ে এসেছি, কিন্তু সেই কথা আমি তোদের কি করে বলি বলতো? আমি যে এক হতভাগী মা, ঠিক করে তোদের দুমুঠো খাবারও খেতে দিতে পারি না। তোরা আমাকে ক্ষমা করে দিস রে মা, ক্ষমা করে দিস। কি হলো মা, তুমি চুপ করে আছো কেন? মারে, এই খাবারগুলো আমি কোথায় পেয়েছি তা জেনে তুই কি করবি? চুপচাপ খাবারটা খেয়ে নে তোরা। এভাবে সেই দিন কেটে যায়।
আর পরের দিন সকালে টুনি কাকুলির বাড়িতে কাজ করতে যায়। তখন কাকুলি টুনিকে বলতে থাকে, টুনি, তোর সাহস কি করে হলো আমার বাড়ির খাবার চুরি করে নিয়ে যাওয়ার? দিদি, আমি তো কোনো খাবার চুরি করিনি। তুমি ডাস্টবিনে খাবার ফেলে দিয়েছিলে, আমি ডাস্টবিন থেকে খাবারগুলো নিয়ে গিয়েছিলাম। তা ডাস্টবিনটা কি তোর বাপের টাকা দিয়ে কিনেছিলাম? ওটা তো আমার বাড়ির ডাস্টবিন। না জানি তুই আরো কত কি চুরি করে নিয়ে যাস। আমি সিসি ক্যামেরা না দেখলে তো জানতেই পারতাম না। তোর মতো চোরকে আমি আমার বাড়িতে রাখবো না। এসব তুমি কি বলছো কাকুলি দিদি? আমি যা বলছি একদম ঠিকই বলছি। কাল থেকে তোকে কাজে আসতে হবে না, এখন তুই আসতে পারিস। কাকুলির মুখে এমন কথা শুনে টুনি অনেক কষ্ট পায় আর মন খারাপ করে বাড়িতে চলে যায়। আর এভাবেই 2 দিন কেটে যায়। আর একদিন বাড়ির মালিক বাড়ি ভাড়া নিতে আসে। টুনি, এই টুনি, বাড়িতে আছিস? গত মাসের বাড়ি ভাড়া তো বাকি রেখেছিস, আবার এই মাস শেষ হতে চলেছে, তাই আমি 2 মাসের বাড়ি ভাড়া নিতে এসেছি। আসলে ইগল দাদা, আমার হাতে এই সময় টাকা নেই, তাই আপনি যদি আমাকে আরো কয়েকটা দিন সময় দিতেন তাহলে অনেক ভালো হতো। কি, তোকে এতদিন সময় দেওয়ার পরেও তুই আরো সময় চাইছিস? না, তোকে আর কোনো সময় দিতে পারবো না। তুই যদি বাড়ি ভাড়া দিতে না পারিস তবে আজই বাড়ি ছেড়ে দিয়ে চলে যা, নয়তো আমি তোদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। না ইগল দাদা, আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না, আমরা এমনিতেই চলে যাচ্ছি। এরপর টুনি তার 2 মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি তার মেয়েদেরকে নিয়ে কোথায় যাবে তা নিয়ে অনেক চিন্তা করতে থাকে। অতিরিক্ত চিন্তার ফলে টুনি রাস্তায় স্টপ করে আর সেখানেই মারা যায়। আর তা দেখে টুকি ও টুনটুন ভীষণ ভেঙে পড়ে। কি মা, তোমার কি হলো? কথা বলো মা, কথা বলো। তুমিও বাবার মতো আমাদেরকে ছেড়ে চলে গেলে। কথা বলো মা, কথা বলো। এখন আমরা কার কাছে যাবো মা? কাকে মা বলে থাকবো? কে আমাদের আদর করে বুকে টেনে নেবে? তুমি ফিরে এসো মা, তুমি ফিরে এসো। এভাবেই সেই দিন কেটে যায়। আর টুকি ও টুনটুন তাদের মাকে হারিয়ে অনেক দুঃখে দিন কাটাতে থাকে। তারা ঠিক মতো খেতেও পারে না। টুকি ও টুনটুন বনের পাখিদের কাছে গিয়ে কাজ খুঁজতে থাকে, কিন্তু কেউ তাদের কোনো কাজ দেয় না। উপায় না পেয়ে তারা ভিক্ষার পথ বেছে নেয়। এই, তোরা আমার কাছ থেকে দূরে যাসনি এখনো? যত সব গরিব পাখি এখনই আমার গাটায় নোংরা করে দিচ্ছিল। এখান থেকে চলে যা বলছি। ভিক্ষা চাইলে কি ভিক্ষা পাওয়া যায় নাকি? হ্যাঁ, এইসব বলে কবুতর সেখান থেকে চলে যায়। আর তারা 2 বোন মিলে ভিক্ষা করতে থাকে, কিন্তু কেউ তাদের ভিক্ষাও দেয় না। ওরা 2 বোন পথে ঘুরে ঘুরে বেড়াতে থাকে। তখন তারা দেখতে পায় একটা ছেলে আবর্জনা বাছাই করছে। তখন টুকি ও টুনটুন ছেলেটির কাছে যায় আর ছেলেটির কাছ থেকে সব জেনে নিয়ে তারা 2 বোন মিলে আবর্জনা কুড়িয়ে বিক্রি করতে থাকে। আর 2 বোন মিলে এদিক ওদিক থেকে আবর্জনা জোগাড় করে সন্ধ্যাবেলা সেই আবর্জনা মালিকের কাছে বিক্রি করে দিত। বোন, অনেক কষ্টে একটা কাজ পেয়েছি। আর যদি এই কাজটা না পেতাম তবে আমাদের না খেয়ে মরতে হতো যে। হ্যাঁ জেজে, তুই একদম ঠিক কথাই বলেছিস, কিন্তু শুধু খেলে কি হবে? আমাদের যে মাথা গোটার মতো একটা জায়গাও নেই। এই শীতে আমরা ফুটপাতে কি করে থাকবো বল? আমার যে ভীষণ শীত করছে। এই রাতে এখন আমরা কোথায় যাবো বল তো শুনি? বোন, তুই আজ রাতে একটু কষ্ট করে থাক, আমি কাল যে কোনো একটা উপায় বের করবো রে। তুই কি করবি জেজে? তোর কাছে তো তেমন কোনো টাকা নেই, আর আমি যে কাল পর্যন্ত অপেক্ষা করতে পারছি না। এই ঠান্ডায় বোধহয় আমি অসুস্থ হয়ে পড়বো। এই
এইসব কথা বলতে বলতে টুকি ও টুনটুন সেখানে ঘুমিয়ে পড়ে। আর এভাবেই রাত গড়িয়ে ভোর হয়ে আসে। পরের দিন সকালে টুকি ও টুনটুন আবর্জনা কুড়াতে বেরিয়ে পড়ে। আবর্জনা কুড়াতে কুড়াতে তারা একটা কাচের বোতল কুড়িয়ে পায়। তখন টুকির মাথায় একটা বুদ্ধি চলে আসে। বোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি দিদি? এই যে দেখছিস একটা কাচের বোতল, এই কাচের বোতল দিয়ে আমি একটা ঘর তৈরি করব। তাহলে আর আমাদের ফুটপাতে রাত কাটাতে হবে না। তুই সব কি বলছিস দিদি? কাচের বোতলের আবার ঘর হয় নাকি? আমি তো আগে কখনোই শুনিনি। বোন, তুই শুধু দেখ না আমি কি করি। এরপর টুকি সেখান থেকে কাচের বোতলটা নিয়ে যায় আর কাচের বোতল দিয়ে একটা সুন্দর ঘর বানায়। ও মা, দিদি, এই ঘরটা তো অনেক সুন্দর হয়েছে। আমি তো ভাবতেই পারিনি কাচের বোতলের এত সুন্দর একটা ঘর হবে। যাক, ভালো হয়েছে। আজ থেকে আমাদের আর ফুটপাতে থাকতে হবে না। আমরা জীবন মিলে এখন থেকেই এই কাচের ঘরেই থাকবো। হ্যাঁ বোন, তুই একদম ঠিক বলেছিস। আমাদের আর ঠান্ডায় কষ্ট পেতে হবে না। সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে চেয়েছে, তাই তো আমি এত সুন্দর করে এই কাচের বোতলে ঘরটা তৈরি করতে পেরেছি। এরপর থেকে টুকি ও টুনটুন কাচের বোতলের ঘরে সুখেই দিন কাটাতে থাকে।